वायलेंस 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 घुस के मारेंगे। আজ আমরা এক্সপ্লেইন করতে চলেছি কেজিএফ চ্যাপ্টার 2। গল্পটি শুরু করা হয় আনন্দকে দেখে, যে কেজিএফ চ্যাপ্টার 1 এর পুরো গল্পটি শোনাতে থাকে। গল্পটি বলার সময় আনন্দ হার্ট অ্যাটাক করে আর হসপিটালে তার সাথে দেখা করতে তার ছেলে বিজেন্দ্র চলে আসে। যদিও এই গল্পটি অর্ধেকই কমপ্লিট হয়েছিল, কিন্তু সকলেই এই পুরো গল্পটি শোনার ইচ্ছে প্রকাশ করলে এই জার্নালিস্টের কথায় বিজেন্দ্র বাকি গল্পটি কমপ্লিট করার জন্য আনন্দের অফিসে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর সে কেজিএফ চ্যাপ্টার 2 এর পুরো গল্পটি খুঁজে পায়, আর সে আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেখানে রকির গররাকে মেরে ফেলার পর সবাই রকির সাপোর্টে চলে আসে। আর ওখানে থাকা সকল নর্মাল মানুষরা যারা কেজিএফ এ কাজ করত, তারা সকলেই গারোরার লোকজনের সাথে যুদ্ধ করে। আর ফাইনালি রকি জিতে নেয় কেজিএফ। পরবর্তীতে যখন ওখানে গারোরার সকল পার্টনার চলে আসে, তখন তাদের মনে হয় হয়তো বিরাটের রাজ অভিষেক হচ্ছে। সেই সময় রকি ওখানে এসে বলে সে বিরাটকে অনেক আগেই মেরে ফেলেছে এবং কেজিএফ এর নতুন মালিক হচ্ছে রকি। এখানে অ্যান্ড্রি ও রাজেন্দ্রের সাথে কামালও থাকে। বাকিরা সবাই চুপ থাকলেও কামাল চুপ থাকে না। এদিকে দেখা যায় রকি একা আসেনি, সে যাকে ভালোবাসে অর্থাৎ সেই রিনাকে সে তুলে এনেছে। কামাল প্রচন্ড ক্ষেপে যায়। সে বলে আমার বাবা কেজিএফ এর পার্টনার ছিল, এর উত্তরাধিকারী সূত্রে আমিও কেজিএফ এর অংশীদার, সুতরাং আমরা থাকতে তুই বাইরে থেকে এসে তুই কেজিএফ এর বস হবি, ভাবলি কি করে? রকি বলে ও নিপোটিজম, তাহলে এখানেও তোর বাবার সম্পত্তি বলে তুই বস হবি আর আমি বাইরের, আমার কোনো অধিকার নেই, আমি এখন কেজিএফ এর বস, আর এই রিনা সেও আমার সাথেই থাকবে। কামাল প্রচন্ড রেগে যায় আর রকির ওপর চিৎকার করতে থাকে। বাকিরা তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে থামে না। শেষ পর্যন্ত রকি গুলি করে কামালকে। তারপর থেকে সবাই শান্ত হয়ে যায়। পরবর্তী সিনে দেখানো হয় কেজিএফ এর মানুষজনের জীবনযাত্রায় আগের থেকে অনেক পরিবর্তন ঘটেছে। ওরা ভালো খাবার পায়, ভালো পোশাক পায় এবং থাকার মতো ভালো ঘরও তাদের জন্য নির্মাণ করা হয়। আর সেই সকল মানুষজন রকিকে তাদের দেবতা মানা শুরু করে। পরবর্তী সিনে রকি বনরামের কাছে যায়, সেখানে বনরামকে বেঁধে রাখা হয়। বনরাম ছিল গারোরার ডান হাত। রকি বলে সে তাকে মারবে না, তা না হলে তার কার্যক্রম চালাবে কি। মানে রকি এখানে বনরামকে তার সাথে হাত মেলানোর কথা বলছিল। যদিও বনরাম প্রথমে মানা করে দেয়, কিন্তু পরবর্তীতে রকি যখন তার বাকি সৈন্যদের নিশানা লাগাতে বলে, কিন্তু তারা একেবারেই নিশানা লাগাতে জানতো না, সেখানে বনরামকে ডাকা হয় এবং বনরাম অনেক ভালো নিশানা লাগায় এবং রকির দেওয়া জব অফারটি একসেপ্ট করে নেয় আর বলে তাদের আগের থেকে সিকিউরিটি আরো বাড়াতে হবে আর সে তাদের সেই ট্রেন দিবে। রকি যখন পার্ট 1 এর মেইনটেনেন্স রুমে যায়, সে সেখানে আরো কিছু অনুভব করতে পারে আর সে জানতে পারে পুরো কেজিএফ এ একটি নয় বরং 9টি সোনার খনি রয়েছে, আর সেই 9টি সোনার খনি এখনো খোলা হয়নি। একটি দিয়েই কাজ চালানো হতো, কারণ সূর্যবর্ধন কখনোই চায়নি যে সবাই জানুক এখানে একটি নয় বরং 9টি সোনার খনি রয়েছে। আর এটা জানার পর রকি আর কাউকেই মারে না, সবাইকে আগের মতোই বিজনেস করতে বলে, কারণ সে জানে সে যদি সবাইকে মারে ফেলে তাহলে সে বিজনেস কার সাথে করবে। কিন্তু ওখানে সে 8টি নতুন সোনার খনি বের করা হয়, সেখানে শ্রমিকরা যেতে ভয় পায়, আর সেখানে শ্রমিকরা যেতে ভয় পাওয়ার কারণে সেখানে রকি নিজেই কাজ করা শুরু করে। সে সকল শ্রমিকরা রকিকে দেখে তাদের মনে অনুপ্রেরণার জন্ম হয় এবং তারা সবাই ভেতরে গিয়ে কাজ শুরু করে। অপরদিকে রাজেন্দ্র এবং অ্যান্ড্রু রকির উন্নতি দেখে বেশ চিন্তিত। ওরা চায় যেভাবেই হোক রকিকে আটকানো দরকার, আর রকিকে আটকানোর কাজ একমাত্র রামিকাই করতে পারে। রামিকা খুবই শক্তিশালী একজন নেত্রী ছিলেন। এখানে ওদের দলে আরেকজন নেতাও থাকে যার নাম নারায়ণ। ওরা এখন এটা চায় যে নারায়ণকে পিএম এর পোস্ট থেকে যেন সরিয়ে দেওয়া হয় এবং সেখানে রামিকা চলে আসে, কারণ রামিকা যদি আসে তাহলে রকি শেষ। সেজন্য তারা ওখানে একটা ভোটের আয়োজন করে এবং প্ল্যান করে সেখানে সকল নেতা নারায়ণের বিরুদ্ধে ভোট দিবে এবং তাকে পিএম এর পোস্ট থেকে সরিয়ে দেওয়া হবে। যতক্ষণে এদিকে এসব হচ্ছিল, ততক্ষণে কেজিএফ এর সোনার খনিতে এক তলোয়ার দেখতে পাওয়া যায়, যা দেখে সকলে অনেক ভয় পায়। এই তলোয়ারটা ছিল আধিরার, যাকে গারোরা মেরে ফেলেছে।
তবে পরবর্তী সিনে আমরা আদিরাকে জীবিত অবস্থায় দেখতে পাই, কারণ সে ওখানে গারুডার মৃত্যুর অপেক্ষায় ছিল আর সে এখন তার কেজিএফ ফিরিয়ে নেয়ার জন্য এসেছে। আদিরা তার সৈন্যদের একত্র করে আর কেজিএফ এর আউটপোস্ট 1-এ অ্যাটাক করে, যার কারণে ওখানে থাকা সকল মানুষ মারা যায় এবং আদিরা ওখান থেকে বেরিয়ে চলে আসে। আদিরার মতে এটা শুধু শুরু, এরপর থেকে যে কেউ কেজিএফ এর বাইরে সোনার ট্রাক নিয়ে বের হবে আদিরা তাদের মেরে ফেলবে। আর ওখানে যারা পার্টনার ছিল তারা গিয়ে আদিরার সাথে হাত মিলায় এবং ওরা যেভাবেই হোক রকিকে কেজিএফ এর বাইরে নিয়ে আসতে চায়। এটার কারণে তারা জেনে বুঝে রাজেন্দ্র প্রসাদকে গুলি করে। আর এই সংবাদটি রাজেন্দ্র প্রসাদের মেয়ে রিনা শোনার পর দ্রুত কেজিএফ থেকে বেরিয়ে আসে আর বাবাকে দেখার জন্য। যখন এই কথাটি রকি জানতে পারে তখন রকিও পেছন পেছন বেরিয়ে আসে। পরবর্তীতে রাস্তাতে রিনাকে কিডন্যাপ করা হয় আর রিনা আদিরার লোকদের কাছে বন্দী থাকে এবং রকি তাকে বাঁচাতে গিয়ে সেখানে সেরকম একটি অ্যাকশন সিন দেখানো হয়। তবে আদিরা ওখানে দূরে থেকে রকির উপর নিশানা লাগায় এবং রকিকে গুলি করে। তার হাতে সুযোগ থাকা সত্ত্বেও সে রকিকে জানে মানে না, কারণ সে দেখেছিল কেজিএফ এর মানুষজনের মনে রকির প্রতি অটুট বিশ্বাস ও শ্রদ্ধা। আর সে চাইছিল রকি এই অবস্থায় যখন ফিরে যাবে তাকে এই অবস্থায় দেখে কেজিএফ এর মানুষজনের মনে তার প্রতি থাকা বিশ্বাস উঠে যাবে। এদিকে রকি যখন এই অবস্থায় কেজিএফ এ ফিরে যায় তখন সত্যিই সবার বিশ্বাস রকির উপর থেকে উঠে যায়। অপরদিকে মুম্বাইয়ের শেট্টি এবং বাকি সেই সকল মানুষরা যারা রকিকে সহ্য করতে পারতো না তারা রকির সাপোর্টারদের এক এক করে মারতে শুরু করে। সাথে কেজিএফ থেকে যে কোনো ট্রাক বের হলে আদিরা তাদের সকলকে মেরে কেজিএফ এ ওদের লাশ পাঠিয়ে দেয়। এসব কারণে সকল মানুষজন খুব বেশি ভয় পেয়ে যায়। অপরদিকে কেজিএফ এর ভেতরে শুধু 8 দিনের খাবারই অবশিষ্ট থাকে। এসবের মধ্যে রকি তখনও অসুস্থ থাকে এবং পুরোপুরি সুস্থ নয়। তখনই শেট্টি তাকে ফোন করে এবং তাকে হুমকি দেয় ও খারাপ কথা বলে। এসব শুনে রকি রেগে যায়, তার চাচাকে ফোন করে। এটি তার নিজের চাচা না, তবে সে মুম্বাইয়ে তার সাথে থাকতো আর সে তার চাচার কাছে শেষবারের মতো সাহায্য চায়। তারপর সে হেলিকপ্টারে করে অনেকগুলো সোনা সহ রিনাকে নিয়ে দুবাইয়ে চলে যায়। এসব দেখে কেজিএফ এ থাকা সকল মানুষ এটা ভাবতে থাকে যে রকি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু রকি আসলে দুবাইয়ে যায় খলিলের সাথে দেখা করতে। আর সে সেখানে খলিলের সাথে মিটিং করে এবং খলিলকে তার সাথে হাত মিলাতে বলে, যাতে করে খলিল আফ্রিকা থেকে ডিরেক্ট তার সোনাগুলো ইন্ডিয়াতে নিয়ে আসে। প্রথমত খলিল মানা করে দেয়, কারণ রকি নিজের অবস্থায় তখন খারাপ ছিল। পরবর্তীতে জানতে পারে যে রকি তার চাচাকে বলে তার দ্বিতীয় সাপোর্টারদের ডেকে সেই সকল মানুষদের মেরে ফেলে যারা ইন্ডিয়াতে খলিলের হয়ে কাজ করত। অপরদিকে খলিল যাদের নিজের গার্ড বলে ভুল করে সেখানে অর্ধেকের বেশি ওই রকির গার্ড থাকে। তখন রকি খলিলের সাথে ডিল ফিক্স করে আবারও কেজিএফ এ ফিরে আসে। বান্ডামকে বলে সমস্ত ট্রাক বাইরে বের করার কথা। অপরদিকে আদিরা অপেক্ষায় থাকে আর যখনই দেখে রকি আবারও কেজিএফ এ ফিরে এসেছে এবং তার পেছনে ট্রাক আছে তখন আদিরার সকল সৈন্য রকির উপর নিশানা করে। তখনই সেখানে ট্রাকের ভেতর থেকে রকির সকল সৈন্য বেরিয়ে আসে যাদের কাছে অনেক ভালো ভালো অস্ত্র ছিল, যার সামনে আদিরার সমস্ত বন্দুকগুলো টিকে থাকতে পারে না আর তার অসংখ্য সৈন্য মারা যায়। সাথে সাথে আদিরা হেরে যায়। রকি চাইলেই তাকে মারতে পারতো, তবে সে তাকে ছেড়ে দেয়। তার সাথে সে নারায়ণের পিএম এর পোস্ট বাঁচিয়ে নেয় আলাদা আলাদা নেতাদের ভয় দেখিয়ে। এভাবে তার বিজনেস অনেক বেড়ে যায়, কারণ সে প্রতিদিন পুরো 9টি সোনার খনি থেকে সোনা বের করে। এরপর সে মুম্বাইয়ে গিয়ে শেট্টিকে মেরে ফেলে। এভাবে কিছু বছর পেরিয়ে যায়। সময় চলে আসে পরবর্তী ইলেকশনের। নারায়ণ এখানে এসে রকিকে বলে তাকে রামিকাকে মারতে হবে। যদি রামিকা জীবিত থাকে তাহলে সে কেজিএফ কে ধ্বংস করে দিবে, কিন্তু রকি বলে সে নারীদের এবং বাচ্চাদের গায়ে হাত উঠায় না। ও এটাও বলে যদি কোনো নারী খুব বেশি রেগে যায় তাহলে তার উপর হাত তোলার বদলে তার সামনে হাত জোর করা দরকার। এরপর ইলেকশনের রেজাল্ট বের হয় আর রামিকা জিতে যায়। জেতার সাথে সাথে অনেক মানুষ রামিকাকে কেজিএফ এর স্টোরি এবং রকির পুরো ঘটনা বলতে থাকে। পরবর্তীতে আমরা দেখি এত বছরের মধ্যবর্তী সময়ে কেজিএফ এর উন্নতি আরো অনেক বেশি বেড়ে গেছে আর ওখানে থাকা ওই সকল মানুষরা যারা পোকামাকড়ের মতো জীবনযাপন করতো তারা এখন ভালো ঘরে আছে। তবে এসব জানতে পারার পর রামিকা বলে যেভাবেই হোক পুরো ইন্ডিয়াতে রেড মারো, যেখান থেকে হোক রকির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো এবং রকিকে গ্রেফতার করো। আর এসবের জন্য
রামিকা একটি স্পেশাল টিমও বানায়। অন্যদিকে আমরা দেখি কেজিএফ এর আনন্দকে দেখতে পাওয়া যায়, যে মুভিটি প্রথম পার্টের গল্পটি শোনায়। আনন্দকে এখানে ইয়াং দেখা যায়, যে লুকিয়ে লুকিয়ে কেজিএফ এর ছবি তোলে, যাকে রকির লোকজনেরা ধরে ফেলে এবং তাকে রকির সামনে নিয়ে যায়। যেখানে রকি তার ওপর খুশি হয়ে যায়, কারণ সে একজন সাধারণ লেখক হয়েও খুব বেশি সাহসী হয়। তখন রকি তাকে বলে সামনে থেকে তাকে নিয়ে গল্প লিখতে আর সবকিছুই সত্যি লিখতে। পরবর্তী সিনে পুলিশ যখন সকল জায়গায় রেড মারে, কিন্তু কোথাও থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পারে না। ওরা শুধু একটি জায়গা থেকে একটি সোনার টুকরো পায়, যেটি তারা পুলিশ স্টেশনে জমা নেয়। যখন রকি এর কথা জানতে পারে, সে তখনই পুলিশ স্টেশনে তার সোনার টুকরোটি আনার জন্য পৌঁছে যায়। আর যখনই সবাই জানতে পারে ওই সোনার টুকরোটি রকির, তখনই সবাই ভয় পেয়ে যায়, কারণ রকির মুখ তো খুব কম মানুষই দেখেছে, কিন্তু তার নামের ভয়টাই সবার কাছে সব থেকে বড় ভয়। যেখানে সে স্টাইলের সাথে যায় এবং তার সোনার টুকরোটি নিয়ে বাইরে এসে একটি বড় মেশিন গান লাগিয়ে পুরো পুলিশ স্টেশন জ্বালিয়ে দেয়। পরবর্তী সিনে দেখানো হয় ফাইনালি রামিকা রকির বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়ে যায়। সে রকিকে গ্রেফতার করতে চায়। সেই সময় ফুলের বুকে নিয়ে রকি তার সাথে দেখা করতে আসে, আর হাতে একটি ফাইলও থাকে, যেটাতে রকির বিরুদ্ধে অসংখ্য প্রমাণ থাকে। এবং সে রামিকাকে বলে চাইলেই সে সেই ফাইলটি নিজের কাছে রাখতে পারে। এটা শুনে রামিকা এই ফাইলটি নিতেই যাচ্ছিল, ঠিক তখনই তার সহকর্মী আসে এবং তাকে বলে তার পার্টির খরচ এবং তার পার্টির 200 নেতাদের রকি ফান্ডিং দেয়। সুতরাং আপনি যদি রকির বিরুদ্ধে কমপ্লেইন নেন, তাহলে আপনার পার্টি ভেঙে যাবে। রামিকা এ কথা শুনে চমকে যায়, কারণ ফান্ডিং যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে পার্টির কোনো অস্তিত্বই থাকবে না। আর যদি অস্তিত্বই না থাকে, তাহলে রামিকা প্রধানমন্ত্রী থাকবে কি করে? রকি বলে, ম্যাম, দুনিয়াটা অনেক ছোট, আঙুল দিয়েই ঘোরানো যায়। আপনার এখানে যে ভূগোলকটা আছে না, সেটা আমার বাড়িতেও আছে, তবে আমারটা সোনার, এটার স্ট্যান্ডটাও সোনার, এটার যে টেবিলটা আছে না, সেটাও সোনার। যাবেন কোনো একদিন? এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে সে গিয়ে সোনার সকল ডেলিভারি থামিয়ে দেয়। আর খলিল যখন জানতে পারে রকি তার ইচ্ছে মতো কাজ করছে, এছাড়া রকির পার্টনাররা রকির উপর খেপে যায় এবং আদিরার সাথে হাত মিলায়, এতে তার সাহস আরো বেড়ে যায়। আর আদিরা এত বছর কেজিএফ এর যে সকল কর্মচারী কাজ করতো, তাদের কাছ থেকে সকল ইনফরমেশন নেয় এবং তারপর সে কেজিএফ এর একটা ম্যাপ তৈরি করে। আর সে বলে কেজিএফ এর ভেতরে যাওয়ার জন্য দুইটা রাস্তা রয়েছে, তবে দুইটা রাস্তার সিকিউরিটি অনেক কড়া, এজন্য তাকে কোনো একটি সোনার খনির ভেতর দিয়ে যেতে হবে। আর তাই কাউকে এই খনির সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। আর এই খোঁজ খবর নেওয়ার জন্য সে অ্যান্ড্রিকে কাজ দেয়। আর অ্যান্ড্রি যদি এই কাজ না করে, তাহলে আদিরা তাকে মেরে ফেলবে। আর অপরদিকে রকি তার মায়ের লাশ নিয়ে বাইরে বেরিয়ে আসে, কারণ তার মাকে আগে এখানেই সমাধি দেওয়া হয়েছিল। তারপর তার মাকে অনেক ভালো করে দাফন করা হয় এবং সমাধি করা হয় এবং তার নেশাখোর বাবাকে নিয়ে আসা হয়। আর আমরা দেখি তার বাবা এখনো বেঁচে আছে, তবে তিনি পুরোপুরি নেশাগ্রস্ত একজন মানুষ, যে তার স্ত্রী বাচ্চাদের কোনো খোঁজ খবরই রাখেনি। জন্য রকি তাকে শাস্তি দেয়, যত বছর সে বেঁচে থাকবে তত বছর তার স্ত্রীর সমাধি তাকে পরিষ্কার করতে হবে। আর এটা দেখে রিনা রকির প্রেমে পড়ে যায়। ফাইনালি তাদের দুজনের বিয়ে হয়ে যায়। অন্যদিকে আদিরাকে অ্যান্ড্রি অনেক ভালো একটা খবর দেয়, যে কিভাবে সোনার খনির ভেতর দিয়ে রকি পর্যন্ত পৌঁছানো যায়। আর সেটা হচ্ছে সোনার খনির নম্বর 3। আর এটা শুনে আদিরা সেখানে গর্ত করা শুরু করে। পরবর্তী সিনে দেখানো হয় রিনা জানতে পারে সে প্রেগনেন্ট, আর সে অনেক বেশি খুশি হয় এবং কেজিএফ এ এসে রকিকে এই সংবাদটি সে দেয়। রকিও অনেক বেশি খুশি হয়। পেছন থেকে আদিরার লোকরা রকির ওপর গুলি চালায় এবং সেই গুলিটি রিনাকে লাগে, আর রিনা সেখানেই মারা যায়। রিনার মৃত্যুতে তার অনেক বড় একটা ধাক্কা লাগে, সে রেগে আদিরার উপর আক্রমণ করে। রকি আর আদিরার মাঝে একটি লম্বা অ্যাকশন সিন দেখানো হয়, শেষে রকি আদিরাকে মেরে ফেলে। আর রকি এটা জানতে পারে যে আদিরাকে কে চালায় আর তার পেছনে কার হাত রয়েছে। জানার পরে সে সোজা পার্লামেন্টে চলে যায়। আর পার্লামেন্টে অনেক নেতা ছিল, সেখানে রামিকাও ছিল, তবে রকি রামিকাকে না মেরে সে নারায়ণের উপর গুলি করে, কারণ সে জানতে পারে এ সকল ষড়যন্ত্রের পেছনে নারায়ণের হাত ছিল। যেহেতু সে পার্লামেন্টের সবার সামনে একটা পলিটিশিয়ানকে হত্যা করে, তাই সরকারের কাছে প্রমাণ থাকার কারণে রামিকা রকির বিরুদ্ধে ডেথ ওয়ারেন্ট জারি করে, মানে দেখা মাত্রই যেন তাকে গুলি করে মেরে ফেলা হয়। তাই রকিকে মারার জন্য কেজিএফ এ অনেক বড় একটা ফোর্স যায়, আর কেজিএফ এ থাকা সকল মানুষকে বাইরে বের করে, যাতে তারা রকিকে খুব সহজে খুঁজে পায়। এরপর তারা জানতে পারে রকি তার মহলেই নেই। পরবর্তী সিনে আমরা রকিকে একটা জাহাজে দেখতে পাই, সে তার জাহাজে অনেকগুলো সোনা রেখে দিয়েছিল।
রামিকা এ কথা জানতে পারে আর তথ্যগুলো রকির জাহাজ থেকেই দেয়া হচ্ছিল। রকি এটি জানতে পারে আর সে বুঝতে পারে তার অন্তিম সময় চলে এসেছে। আর সে নিজেই রামিকাকে তথ্যগুলো দিচ্ছিল, কারণ সে নিজেই মরতে চায়, কিন্তু সে মরলেও সব সোনা নিয়েই মরবে, যাতে একটা সোনাও কেউ না পায়। এরপর দেখানো হয় রকির জাহাজে গুলি করা হয় আর রকি সহ সমস্ত সোনা পানিতে ডুবে যায়। রামিকা সকল প্রমাণ মুছে ফেলে, কারণ সে চায় না কেউ জানুক রকি নামে কেউ ছিল বা সোনার খনি বলে কিছু ছিল।